হ্যালো গাইস, ওয়েলকাম টু ম্যাথস উইথ মনোজিৎ। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইতিমধ্যেই আমরা বিভাজ্যতা এবং একক ঘরের অঙ্ক নির্ণয় শিখে গেছি। আমরা সুবীর দাস সলিউশনের দুটি চ্যাপ্টার বাস্তব সংখ্যাতত্ত্ব ও বিভাজ্যতা, এই দুটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করে নিয়েছি। আজ আমরা একটা নতুন চ্যাপ্টারের দিকে অগ্রসর হব, ভগ্নাংশ। আজ পরীক্ষায় ভগ্নাংশ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার ভগ্নাংশ। ভগ্নাংশ আমি একদম বেসিক থেকে শুরু করতে চাই। অনেকে আছে যাদের প্রথম কিছু বিষয় হয়তো জানা থাকতেই পারে বা জানা আছে, কিন্তু অনেকে আছে সেই বিষয়গুলো জানে না। ওই জন্য আমি একদম বেসিক থেকে শুরু করতে চাই। চলো, একটা ভগ্নাংশকে কীভাবে প্রকাশ করব। একটা ভগ্নাংশ এরকম আকারের হয়, 2/7, 2/7, 2/7। এই ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। লব, হর, ঠিক আছে, এগুলো সবাই জানে, আমি তাও বলছি। যখন উপরেরটা বড় হবে সেই ভগ্নাংশটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সেই ভগ্নাংশটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং যখন উপরেরটা উপরেরটা ছোট হবে তখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যখন উপরেরটা বড় হবে তখন তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। মানে এখানে আমি লিখতে পারি লব যখন লেস দেন হর হবে তখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যখন লব গ্রেটার দেন হর হবে তখন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তারপর যখন এরকম ধরনের অনেক ভগ্নাংশ পাবো সেগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এগুলো আমরা সবাই জানি, আমি এটা জাস্ট একটু টাচ করে পরেরটা মানে এগিয়ে যাব। চলো দেখি। আচ্ছা, পরীক্ষায় সাধারণত অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, কোনটি বড় কোনটি ছোট, এই ধরনের অঙ্ক আমাদের বেশিরভাগ পরীক্ষায় আমরা দেখতে পাই। সে যে কোনো চাকরির পরীক্ষায় হতে পারে, ঠিক আছে। আমরা আজ সেই নিয়েই আলোচনা করব। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার বাংলায় বলা হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এটা হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। আমি একবার লিখেই দিচ্ছি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ঠিক আছে, বড় থেকে ছোট। এই ধরনের আমরা তিন ধরনের টাইপ পাবো। আমরা লসাগুটা 3 ধরনের টাইপ দেখি। ফার্স্ট হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ কী বলেছে, 11-15 যদি এই আকারের ইকুয়েশন থাকে, 17-15, 23-15, 31-15, এটা হচ্ছে টাইপ 1। কীরকম ধরনের ইকুয়েশন? এই ইকুয়েশনটা আমরা দেখি কি বুঝতে পারছি, যে দেখো নিচের হরগুলো সব একই আছে, নিচের হরগুলো সব সমান, ঠিক আছে। তখন যার উপরে লব বড় হবে সেই সংখ্যাটাই বড়। এখানে লব কোনটা বড়? এটা 11, 7, 23, 31, সব থেকে বড় হচ্ছে 31, সব থেকে বড় 31। তার মানে এখানে লব সব থেকে বড় হচ্ছে 31। তাহলে কোন ভগ্নাংশটা বড় হবে? বড় কোনটা হবে? 31/15, ঠিক আছে। এটা খুবই ইজি। এবার উল্টোটাও থাকতে পারে, দেখা গেল ওপরেরটা সমান আছে, নিচেরটা মানে আছে আলাদা আছে, তখন কি হবে? যেমন এরকম 21-23, 21-26, 21-28, 21-29, এটাই কি আছে? এগুলো উপরেরগুলো সবই সমান কিন্তু নিচেরগুলো আলাদা। এইমাত্র আমরা শিখলাম যদি নিচেরগুলো সমান থাকে তাহলে উপরেরটা যেটা বড় হবে সেই সংখ্যাটা বড়। আর এটাই যখন উপরেরটা বড় হবে তখন ঠিক উল্টো, মানে নিচেরটা যেটা সব থেকে বড় সেই সংখ্যাটা সব থেকে ছোট। তাহলে নিচেই সব থেকে বড় কোনটা? 29 সব থেকে বড়। তাহলে এই সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে ছোট হচ্ছে 31/29, আর সব থেকে বড় কোনটা? 21/23। ক্লিয়ার? চলো নেক্সট টাইপ, এটা খুবই ইজি টাইপ, আমি এটা ওই জন্য একটা উদাহরণ দিয়ে ছেড়ে দিলাম। তোমরা যদি ভিডিওটি পুরো দেখো, আমি আশা করব তোমাদের কোনো চাকরির পরীক্ষায় ছোট থেকে বড় এই
অঙ্কগুলো কোনো মতেই আটকাবে না, আর খুব সহজে হয়ে যাবে, বেশি গুণও করা লাগবে না, কিছুই করা লাগবে না, মাত্র কয়েক সেকেন্ডে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, চলো টাইপ 2, 2 নম্বর টাইপ। 2 নম্বর টাইপ সে দেখা গেল এরকম একটা সংখ্যা আছে 2/3, 3/4, 5/6, 6/7 এরকম একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, 2-এর 3, 3-এর 4, 5-এর 6, 6-এর 7 এরকম আকার ইকুয়েশন আছে। এই ইকুয়েশনগুলো আমরা কিভাবে করব? দেখো অনেকে আছে লসাগু করবে, লসাগু অঙ্ক আমরা ছোটোবেলায় সবাই করেছি, কিন্তু আমরা এখানে একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি যেখানে আমাদের একটা অঙ্কের পিছনে সময় হার্ডলি 30 সেকেন্ড। তাও এই ধরনের অঙ্কে যদি আমি সেই 30 সেকেন্ডটাকে কভার করে দিই বা 1 মিনিট কভার করে দিই, আমি পরেরটা অনেক পিছিয়ে যাব। তাই জন্য আমি লসাগু মেথডটা বাদ দিয়ে শেখাচ্ছি, লসাগু থেকে অনেক তাড়াতাড়ি হবে অঙ্কগুলো। এই অঙ্কগুলো আমি খেয়াল করি, দেখো এদের লব আর হরের মধ্যে ডিফারেন্স সব 1, এটার 1, এটার 1, এটার 1। ঠিক আছে, লব আর হরের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে যখন লব আর হরের ডিফারেন্স প্রত্যেকটা ভগ্নাংশে সেম থাকবে, লব আর হরের ডিফারেন্স যখন প্রত্যেকটা ভগ্নাংশে সেম থাকবে, তখন উপরের লব যেটা বড় হবে সেই সংখ্যাটাই সব থেকে বড়। তাহলে উপরের লব কত বড় আছে? 6। লব কত বড় আছে? 6। তাহলে এই সংখ্যাটা হবে সব থেকে বড়। ঠিক আছে, তাহলে বড় হচ্ছে 6/6/7 বা 6/7। সবচেয়ে ছোটো কোনটা? 2/3। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা এরকম দেখি, দেখা গেলো 11/13 আছে, 25/27, 57/59। এই সংখ্যাগুলো লসাগু করতে গিয়ে প্রচুর সময় লেগে যাবে, একটা অঙ্কের পিছনে আমার 3-4 মিনিট সময় লাগবে যে যত গুণ ফাস্ট করো না কেন। কিন্তু দেখো এর মধ্যে একটা ট্রিক্স আছে, এটার তো করে 2 ডিফারেন্স, এটার মধ্যে 2 ডিফারেন্স, এটার মধ্যে 2 ডিফারেন্স। তাহলে আমি এখানে ইজিলি বলতে পারি এর মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় কোনটা? অবশ্যই 57/59। সবথেকে বড় 57/59 মানে 57/59। সবথেকে ছোটো কোনটা? 11/13। তোমরা ক্যালকুলেটর নিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এই ধরনের টাইপ তো গেল 2 নম্বর টাইপ। আর সব থেকে ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে 3 নম্বর টাইপ এবং 4 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ, 3 নম্বর টাইপ। আচ্ছা, যদি এরকম আকার ইকুয়েশন থেকে 2/7, 1/3, 5/6, 3/4 এই আকারের ইকুয়েশন আছে, তখন আমি কি করব? ঠিক আছে, তখন আমি কি করব? কারণ এখানে ডিফারেন্স দেখো, এর 5, এর 2, এর 1, ওর 1। আমি নাই এই দুটো থেকে বলতে পারি, এই দুটোর মধ্যে 1 ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে 1 ডিফারেন্স থেকে বলতে পারি যে এই 5-এর 6টা বড়, 5-এর 6টাই বড়। ঠিক আছে, এবার যদি না তো দশমিক মেথডও করা যায়, এটাকে করলে 0.8 সামথিং আসবে, আর এটাকে করলে ভাঙলে 0.7 সামথিং, এটাকে যদি ভাঙো 0.7 সামথিং কিছু আসবে। তাহলে আমি এখান থেকেও বলতে পারি যেটা বড়। কিন্তু আগের মেথডে যেহেতু আমরা শিখেছি যে ডিফারেন্স যদি সমান থাকে তাহলে ওপরে যেটা লব বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে এর মধ্যে বড় কোনটা? 5-এর 6। এটা নাই পেয়ে গেলাম, কিন্তু এইটার মধ্যে 5 ডিফারেন্স, এটার মধ্যে 2 ডিফারেন্স, এটা কি করে পাবো? ঠিক আছে, এটা শেখার একটা রুলস হচ্ছে, যদি ছোট সংখ্যা থাকে সেক্ষেত্রে একটা হবে, আর যদি বড় সংখ্যা থাকে তাহলে একটা হবে। তাহলে আমার সবথেকে বড় জিজ্ঞাসা করছে, তার মানে পড়ে আছে কি? 2-এর 7, 1-এর 3 আর 5-এর 6। এবার এই সংখ্যাগুলো খুবই ছোট। ঠিক আছে, ছোট। তাহলে আমি কি করলাম? এই দুটোর মধ্যে দেখার জন্য আমি ক্রস মাল্টিপ্লাই করব। 2-এর 7 আর 1-এর 3-এর মধ্যে দেখার জন্য 3 2 6, 7 7। তার মানে কোনটা বেশি হচ্ছে? 7 বেশি হচ্ছে, তার মানে এইটার থেকে বড়, তার মানে এইটা আমি ধরবো না, এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, ছোট হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে এই একটা সংখ্যা আছে, এই দুটোর মধ্যে দেখবো 3 5 15, 6 1 6, তার মানে কোনটা বড় থাকছে? এইটাই বড় থাকছে। ঠিক আছে, 3 5 15, 6 1 6, তার মানে এইটাই বড় থাকছে। তার মানে সব থেকে বড় কোনটা? 1-এর 3। ক্লিয়ার? তাহলে সব থেকে বড় 1/3। এটা গেল যদি ছোট সংখ্যা থাকে। যদি বড় সংখ্যা থাকে তখন আমরা কি করব? সব থেকে ইম্পর্টেন্ট আর একটা এই ধরনের টাইপের একটা দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। 9/13, 17/26, 28/29, 33/52। দেখা গেলো এই একটা অঙ্ক আছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4,
এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9, এর মধ্যে 1, এর মধ্যে এটা অনেকটা বড় 19 ডিফারেন্স। তাহলে দেখো কোনোটাই ডিফারেন্স সেম নেই, তাহলে আমাকে করতে হবে। প্লাস আমি কোনাকুনিও গুণ করতে পারছি না, কোনাকুনিও গুণ করতে পারছে না, তাহলে আমার সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তো? বড় হয়ে যাচ্ছে। তখন আমি কি করব? ঠিক আছে, তখন কি করব দেখি। আচ্ছা, প্রথম দেখো আমি এই দুটো থেকেও আমরা বার করতে পারি, ওটা আমি পরে লাস্টে বলছি। আমি জেনারেল নিয়মটা আগে বলে দিই। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 4, এই দুটোর মধ্যে ডিফারেন্স 9, এই দুটোর মধ্যে ডিফারেন্স 1, এই দুটোর ডিফারেন্স 19, তাই তো? তাহলে এই যে ডিফারেন্স যেটা ডিফারেন্স হলো সেটা দিয়ে আমি ওপরের সংখ্যাটাকে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দিলাম 9/4, এটা 17/9, এটা 28/1, এটা 33/19, ঠিক আছে? তাহলে ভাগ করে আমি দেখছি এইটা আমার, এবার ভাগ করবো, এটা খুবই মুখে মুখে ভাগ করা যাবে। 4 দুগুণে 8, 4 পয়েন্ট সামথিং আসবে। আমি কিছু করবো না এখন, 4 পয়েন্ট সামথিং আসবে, দশমিকে নিয়ে গেলে 4 পয়েন্ট সামথিং। এটাকে যদি করি এটা 1 পয়েন্ট সামথিং আসবে। 9 9 8 নামছে, তারপরে আমি করবো না। এটা কত আসছে? 28। এটা কত আসছে? 19 19, 1 পয়েন্ট সামথিং। এবার দেখো এখানে আমার যদি ছোট থেকে বড় সাজাতে বলতো তখন এটা 1 পয়েন্ট সামথিং, এটা 1 পয়েন্ট সামথিং, তখন আমি আর এক ঘর দশমিকের পরে নিতে হতো। কি করে নিতে হবে? এখানে 9 9 8 80 নামে নেমেছে, তার মানে 8 9 72, 8 9 72, তাহলে 1.8 সামথিং। তাহলে এদিকে এটা দেখি 19 19, এখানে 14 নেমেছে, 140, 7 9 63, 3 হাতে 7, 7 1 7 আর 6 13, 7 দিয়ে যাচ্ছে, তার মানে 1.7 সামথিং হয়ে যায়। তাহলে এখানে আমি ডিফারেন্সটা পেয়ে গেছি, তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা এই ভাগ করার পরে কোনটা থাকছে? এইটা থাকছে। তার মধ্যে সব থেকে বড় কোনটা? এইটা। সব থেকে বড় কোনটা? এইটা, 28/29, সব থেকে বড় হচ্ছে এইটা। আর সব থেকে ছোট কোনটা? ছোট হচ্ছে এইটা, কারণ এটা 1.8 সামথিং, এটা 1.7 সামথিং। তাহলে সব থেকে ছোট 33/52, ক্লিয়ার? সব থেকে ছোট। এবার যদি বড় থেকে ছোট সাজাতে বলতো, তাহলে বড় থেকে যদি ছোট বলে তাহলে এইটা প্রথমে বড়, তারপরে আসবে এটা 9/13, তারপরে 17/26, তারপরে 33/52, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা নোট করে দিই, আগে যে দুটো টাইপ আমি বলেছি সেই দুটো টাইপে সবকটাই দেখবা যে ওপরেরটা বড় আসছে আর নিচেরটাই বড়, মানে সবই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। এবার এই অঙ্কগুলো যদি অপ্রকৃত হতো, তার মানে ওপরেরটা বড় নিচেরটা ছোট, ওপরেরটা বড়, সব কটা যদি থাকতো, তাহলে আমি যা করেছি সেম প্রসেস, শুধুমাত্র উল্টো হয়ে যেত। উল্টো মানে যেটা সব থেকে বড় হতো সেটা সব থেকে ছোট। ওটা আমি একটা টাইপ লাস্টে আমি দেখাচ্ছি, ঠিক আছে? চলো এই ধরনের অঙ্ক আরেকটা আমি করি। একশো 19/121, 151/155, 31/33, 63/75, এই কটা অঙ্ক আছে, ঠিক আছে? এবার বললো সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, এরকম কিছু চাইলো, সে যাই চাক। এবার দেখবো এদের মধ্যে ডিফারেন্স কত, দেখো 2, এদের মধ্যে ডিফারেন্স কত 4, এদের মধ্যে ডিফারেন্স 6, এদের মধ্যে ডিফারেন্স 12। তাহলে দেখো ডিফারেন্স সবই আলাদা, ডিফারেন্স আমার সব আলাদা। তখন আমি এই অঙ্কগুলো কী করে করব? তাহলে একই নিয়ম, রুলস। 119/2, 151/4, 31/6, 63/12। তাহলে 119/2 মানে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 159 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? তারপরে 4 4 3 4 12, 3 31, 4 7 3 4 12, 3 31, 4 7 28, 37 পয়েন্ট সামথিং আসছে। এটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং আসছে। এটা হচ্ছে 5 12 60, 5 পয়েন্ট সামথিং আসছে। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় কোনটা? এইটা 59.5। আর সব থেকে ছোটো কোনটা? এটা 5.2 আছে। এবার আমাকে আর এক ঘর যেতে হবে, ঠিক আছে? এটা দেখো 5 দুগুণে 10, 5 6 30, 1 10, 5.1 আসছে। এদিকটাও চেক করে নিই। 5 12 60, 3 30, 12 দুগুণে 24,
ঠিক আছে, তাহলে আমি এখানের মধ্যে ডিফারেন্স পেয়ে যাচ্ছি। এরপরে এখন অনেক যাবে, আমি করবো না, আমি এখানে 5.1 আছে, কোনো 5.2 আছে, অবভিয়াসলি এটা বড়। তাহলে সব থেকে ছোটো কোনটা? এইটা। তার মানে সব থেকে বড় কোনটা? 119/121, আর সব থেকে ছোটো কোনটা? ছোটো হচ্ছে 31/37। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম, যদি উল্টোটা হয়, যদি উল্টোটা হয়, সে দেখা গেল এই অঙ্কটাই এমন আছে 121/119, 155/151, 37/31, 75/63, এরকম থাকতেই পারে। ডিফারেন্স কিন্তু আমার সেমই আছে, কিন্তু আমি জাস্ট উল্টে দিয়েছি। তখন সেক্ষেত্রে কী হবে? আমি একই করব, এটা 121/2 করব, এটা 155/4 করব, এটা কি করব? 37/6 করব, এটা 75/12 করব। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? 6 দুগুণে 12, 60 পয়েন্ট সামথিং। এটা কত আসছে? 3 4 12, 3 35, 4 9 36, 4 32, 38 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে 6 বারং 72, আবার মিলে যাচ্ছে। তাহলে 6 36, 6.1, এটা কত আসছে? 6 বারং 72, 3 30, 12 দুগুণে 24, 6.2। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমি সব থেকে বড়ো কোনটা পাচ্ছি? এইটা। আর সব থেকে ছোটো কোনটা পাচ্ছি? এইটা। ঠিক আছে, সব থেকে ছোটো কোনটা পাচ্ছি? এইটা। কিন্তু আমার যেহেতু ওপরেরগুলো বড় আছে, তাহলে আমার এখানে উল্টোটা হবে। তার মানে যেটা সব থেকে বড় সেটা সব থেকে ছোট হবে। তার মানে সব থেকে বড় কোনটা? এইটা। ঠিক আছে, সব থেকে বড় আছে 37/31, আর ছোট কোনটা? 121/119। হিসাব করে দেখো, আমরা একটা জানি যে 2 4 6, এইগুলো আমার সব থেকে বড় কোনটা? আমার 6। একটা সংখ্যা, বড় সংখ্যাকে উল্টে গেলে সেটা সব থেকে ছোটো হয়ে যায়। এটাকে যদি আমি উল্টে দিই 1 এর 4, 1 এর 6, তাহলে দেখো 6 যেটা বড় ছিল সেটা সব থেকে ছোটো হয়ে গেল। তাহলে আমি যেখানে এটা বড় পেয়েছিলাম, সব থেকে বড় এইটা পেয়েছিলাম, সেটা যখন উল্টে গেল সব থেকে ছোটো হয়ে গেল। আর যেটা সব থেকে ছোটো পেয়েছিলাম সেটা যখন উল্টে গেল সেটা সব থেকে বড় হয়ে গেল। তার মানে আমার ঠিক আছে অঙ্ক ক্লিয়ার। তাহলে এই ধরনের অঙ্ক আর দুটো আমি বলছি, তারপরে আমি পরেরটাই যাচ্ছি। আচ্ছা, 9/13, 17/26, আচ্ছা এই অঙ্কটা করা হয়েছে, পরেরটা যাই। 8/15, 14/33, 7/13, 11/13। এদের বলেছে সব থেকে ছোটো, স্মলেস্ট কোনটা, সব থেকে ছোটো কোনটা। ঠিক আছে, এটা মেবি RS11 বলে অঙ্কটা আছে, এটা পরীক্ষায় আসা অঙ্ক। দেখো এইবার আমি যখন মিসলেনিয়াস করছি, আমি সব রুলস জানি, আমি ডিফারেন্সের রুলস জানি, আমি নিচেরটা সমান হলে জানি, আমি যদি সমান না হয় জানি, আমি সব রুলস শিখে গেছি। এবার আমি এটা মিসলেনিয়াস অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, এবার যখন দেবে আমি বোকার মতো সবগুলো ডিফারেন্স করতে লেগে যাবো না, আগে দেখবো এখান থেকে মিল আছে। নিচেই 13 13, অবশ্যই বলতে পারে এটা বড়, আমার সবথেকে ছোটো চেয়েছে, তার মানে এইটা বড় হচ্ছে, এটা ছোটো, তার মানে এটা এমনি বাদ হয়ে গেল। তার মানে এটা 7/13 হচ্ছে ছোটো থাকলো। তাহলে এবার দেখি 8/15, 14/33, 7/13। এবার আমি আর কিছু করতে পারছি না। ডিফারেন্স দেখি 8 7, এটা দেখি 19, এটা হচ্ছে 6। ঠিক আছে, ডিফারেন্সও আলাদা, ডিফারেন্স নিয়ে আমি কিছু করতে পারছি না। তখন আমি 4 নম্বর রুলসটা লাগাবো। তাহলে 8/7, 14/19, 7/6। ক্লিয়ার? তাহলে 8/7 মানে 1 পয়েন্ট সামথিং আসবে, 14/19 মানে 0 পয়েন্ট সামথিং আসবে, আর এটা 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমরা চেয়েছি সবথেকে ছোটো কোনটা? ছোটো অবশ্যই এটা হবে, কারণ এটা 0 পয়েন্ট সামথিং আসছে, তাই তো? ছোটো সব থেকে কোনটা হবে? এটাই হবে, কারণ এটা 0 পয়েন্ট সামথিং আসছে। আমার বড় চাইলে আমার তখন এই দুটো থেকে দেখতে হতো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। তাহলে সব থেকে ছোটো কোনটা, স্মলেস্ট কোনটা? 14/19। আর সব থেকে বড়ো চেয়েছে, তাহলে এটা 1 পয়েন্ট সামথিং, এটা 1 পয়েন্ট সামথিং। আরেকবার আমার করতে হবে 8 একে 7 একে 7, 1 10, 8 7 একে 7। এইদিকে দেখি 2 ঘর পর্যন্ত নেই, একই আসছে।
8 একে 7 একে 7 1 10 7 একে 7 3 30 4 7 28 1.4 হলো। তারপরে কিছু আছে আমি এটা লিখলাম না। 7 একে 7 6 একে 6 1 10 6 একে 6 40 6 এখানে পেয়ে গেছি। এটা 1.14 সামথিং আসছে, এটা 1.16 সামথিং আছে। সবথেকে তার মানে সবথেকে বড় কোনটা হচ্ছে এইটা মানে 7 13 সবথেকে বড় মানে গ্রেটেস্ট 7 13। আচ্ছা আমি ছোট চেয়েছি না, সরি। আচ্ছা দেখো এইটা এর থেকে ছোট, এদের মধ্যে সব থেকে বড় হয়েছে, কিন্তু আমি প্রথম লাইনে আমি যখন এইটা করেছিলাম গ্রেটেস্টটা দেখো, আমি প্রথম লাইনে করেছিলাম 11/13 এটা থেকে বড় ছিল, ঠিক আছে। আবার 7/13 এই তিনটের মধ্যে বড়, তার মানে সব থেকে বড় কে? অবশ্যই 11/13। ক্লিয়ার? এই গেল বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ইত্যাদি চ্যাপ্টারগুলো। তোমরা চাকরির পরীক্ষায় খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের অঙ্ক করতে পারবা। আর আমাদের চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক আমাদের এসেই থাকে একটা করে, প্রত্যেকটা যে কোনো পরীক্ষায়, সে এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিপি হোক, যে কোনো পরীক্ষায় আমার এই অঙ্কই থাকবেই একটা। ঠিক আছে, চলো পরেরটায় যাই, ভগ্নাংশের আরও কিছু নিয়ে। তাহলে ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার আমি ভগ্নাংশের প্রথমটা পার করে গেলাম। তাহলে আমি পরের আছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ এটা খুবই সহজ জিনিস, তোমরা সবাই জানো, তবু আমি যেহেতু অনেকে জানে না সেই ধরে নেই আমি একটা দুটো দেখাই। 1 5, 3 10, 7 15, 9 20, 9 20 এটা বললো যোগ করতে। এটাকে কি বললো? আমাকে যোগ করতে। ঠিক আছে, তাহলে যোগ করব আমি। এবার নিচেরগুলো লসাগু করব। ঠিক আছে, লসাগু করে দেখবে তোমরা, লসাগু আসবে 60। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। তাও 5 10 15 20, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 4 20, 2 3 2, 5 দুগুণে 10 6, 60 আসছে। ঠিক আছে, এবার এইখানে যেটা লসাগু কি পেলাম? 5 2 3 2, এরকম করে 60 এসেছিল তো। এবার নিচে কত আছে? আমার 5 আছে, তাহলে নিচে আমি এখানে 5 চেপে দেবো। তাহলে কত পড়ে থাকছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে উপরের নাম্বারটার সাথে আমি 12 গুণ করবো। একের সাথে 12 গুণ করে কত হচ্ছে? 12। আমি একটু ভেঙেই করাই, যেহেতু একটাই করাবো, ভেঙেই করাচ্ছি। তাহলে আবার 10 আছে, এখান থেকে আবার 10 চাপবো। 5 দুগুণে 10 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে কি? 6। তাহলে 3 × 6, তারপরে কত হচ্ছে আমার? 15। তাহলে 3 5 15, পড়ে থাকছে কি? 2 দুগুণে 4, 3 আর 15, 5 দিয়ে গুণ করে 15 আসছে, তাহলে নিচেটা বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকছে 2 দুগুণে 4, মানে 7 × 4 প্লাস এখানে 20। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 খুঁজবো। তাহলে কত? 7 × 20 বাদ দিয়ে দিলে 3 থাকছে। ক্লিয়ার? তাহলে এখানে 12 × 12, 3 6 18, 4 7 28, 3 9 27 বাই 60। এবার এটা যোগ করি। 18 12 30, 30 আর 20 50, 50 আর 20 70, 70 আর 15 85, 85 বাই 60। এবার কাটাকুটি করি। 5 12 60, সরি 5 12 60 আর 5 17 85, মানে 1 পূর্ণ 5 12। ক্লিয়ার? তাহলে এটা আমরা সবাই জানি, অনেকে হয়তো জানে না, তার জন্য আমি এটা করালাম। চলো নেক্সট, বিয়োগের ক্ষেত্রে একই, শুধু এখানে মাইনাস দেবো। ঠিক আছে, আমি একটা সরলের ক্ষেত্রে যাই, যেটা পরীক্ষায় আসে তোমাদের সরল আসে অনেক, এখান থেকে সেই সরল ক্ষেত্রে যাই। সরল 3টে সরল করাবো, 3 ধরনের টাইপ হবে। চলো, 12 পূর্ণ 1 3 যোগ 10 পূর্ণ 5 6 মাইনাস 7 পূর্ণ 2 3 মাইনাস 1 পূর্ণ 4 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে 12 পূর্ণ 1 3, 10 পূর্ণ 5 6, 7 পূর্ণ 2 3, 1 পূর্ণ 4 7 এগুলো আছে। এবার আমি কি করব? এইখানে এই লাইনটা ভালো করে বুঝবা, এই লাইনটা ভালো করে বুঝবে। দেখো এইখান থেকে আমি খুব শর্টেই আমি এই লাইনটা লিখতে পারি। 1 পূর্ণ 1 2কে আমি ভেঙে 1 যোগ 1 2 লিখতে পারি। কেন লিখতে পারি? 2 1 2 আর 1 3 2 হচ্ছে, এই দুটো যোগ করেও 3 2 আসছে। তাহলে আমি 1 পূর্ণ 1 2কে কি
1 প্লাস 1/2 আমি লিখতে পারি। তাহলে এইভাবে এটাকে আমি 12 প্লাস 1/3, এটাকে 10 প্লাস 5/6, এটা মাইনাস আছে 7 প্লাস, এটা ভালো করে খেয়াল করবে, এটা মাইনাস আছে, এটা 1 প্লাস 4/7 হলো। এবার আমি কি করব, যেগুলো প্লাস আছে সেগুলো প্লাস করব, যেগুলো মাইনাস আছে সেগুলো মাইনাস করে দেবো। তাহলে আমি এই লাইনটা করার আমার এক্সামে দরকারই নেই, তবুও তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন করলাম। তাহলে এবার দেখি 12 আর 10 22, 22 থেকে 7 বিয়োগ করলে কত 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14, তাহলে আমার 14। যেগুলো যোগ আছে সেগুলো যোগ করব, মানে যেগুলো যোগ আছে বলতে যার আগে যোগ আছে সেগুলো আমি যোগ করব, আর যেগুলো যার আগে বিয়োগ আছে সেগুলো বিয়োগ করতে করতে যাব। এখানে এর আগে কিছু নেই মানে যোগ আছে, এর আগে কিছু নেই মানে যোগ আছে, মানে 10 আর 12 যোগ করলাম 22, 22 থেকে কত বাদ দিলাম 7, মানে 15, 15 থেকে আবার 1 বাদ দিলাম, কত হলো 14। তাহলে এই পর্যন্ত আমার 14 হয়ে থাকলে এবার দশমিকটা, এবার ভগ্নাংশটা দেখি। ভগ্নাংশ হচ্ছে 1/3, 5/6, দুটো যোগ ছিল আর বিয়োগ ছিল -2/3 -4/7। তাহলে আমাকে এই লাইনটা আমার করার দরকার নেই, এই অঙ্কগুলো আমি জাস্ট মুখোমুখি করে নিতে পারছি, শুধুমাত্র আমার ভগ্নাংশটা লাগবে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটা আমি যদি ক্যালকুলেশন করি, এটা 6, 6 সাথে 42 লসাগু, এটা 14, 5 সাথে 35 -28 -24। এবার এটা ক্যালকুলেশন করো, এই 24, এটা 28 হচ্ছে 52, এখানে 7 পড়ে থাকছে, এখানে এবার যেগুলো যোগ আছে সেগুলো যোগ করে নাও, তোমরা তোমাদের মধ্যে ক্যালকুলেশন করে নেবে। এখানে 7, 14, 21, 21, এটা -3/42 পড়ে থাকছে, ঠিক আছে, -3/42 পড়ে থাকছে। তুমি হিসাব করে দেখবে এখানে -3/42 পড়ে থাকছে। এবার এখানে 3 14 42, ক্লিয়ার। তাহলে এটা কত পড়ে থাকে 14 - 1/14। এবার এইটাকে আমি জুড়ে লিখতে পারি না, জুড়ে তখন লিখতে পারবো যখন প্লাস থাকবে। এটা যদি আমার প্লাস থাকতো 14 প্লাস 1/14, তখন আমি এটা দিব্য লিখতে পারতাম 14 পূর্ণ 1/14, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, তার জন্য এখানে 14 -1/14 এটা আমি লিখতে পারছি না, এটাকে আমি গুণ করতে 195 - 1, বা কেউ যদি মনে করো, আমি দুটোভাবেই দেখাচ্ছি, 194/14, এটাকে ভাগ করলে 14 একে 14, 5 54, 56, মানে 3 14 42, আচ্ছা 14 একে 14, 5 54, তো মানে 12/14, 196, সরি 195। আচ্ছা 14 একে 14, 5 55, 3 14 42, 42 আর ওখানে 55, 13 পড়ে থাকছে, 13/14, ঠিক আছে। এই লাইনটাকে আমি এতটা না করে আমি খুব সহজে এখান থেকে বলতে পারি, এই লাইনটা ভালো করে দেখো, এটা তো আমি গুণ করে করতেই পারি, এই লাইনটা ভালো করে দেখো, এই 14টাকে আমি ভেঙে লিখছি, যে তোমার বিয়োগ করতে হবে 1 - 1/14, 13 + 1, 14টাকে আমি 13 + 1 লিখতেই পারি। তাহলে সেখান থেকে আমি -1/14 করছি, তাহলে এইটুকু তো ক্যালকুলেশন করা সহজ। 14 একে 14 - 1 কত 13/14, তাহলে 13 + 13/14, 13 + 13/14, এটাকে আমি ডাইরেক্ট লিখতেই পারি 13 পূর্ণ 13/14। তাহলে আমার এই গুণটা করার কোনো দরকারই হতো না, তাহলে আবার এই লাইনটা করারও কোনো দরকার হয় না। আমি ইজিলি এখানে 13 লিখে +1 করে আমি মনে মনে ক্যালকুলেশন করে লাইনটা করে নিতে পারি। এটা তোমরা তখনই পারবে যখন খুব প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস না করলে হবে না। তোমরা প্রথম বিস্তারিত করবা বা ডেসক্রিপটিভ করবে, তারপরে আস্তে আস্তে তোমাদের মানে এমনি স্টেপ জাম্প হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক যাই। এই ধরনের একটা অঙ্ক আরেকটা করে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় একটা থাকেই, ভগ্নাংশ চ্যাপ্টার থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় একটা করে অঙ্ক থাকবেই, ঠিক আছে। চলো নেক্সট একটাই যাই, সেটা হচ্ছে 10 পূর্ণ 4/3 প্লাস 11 পূর্ণ 1/14 মাইনাস 5 পূর্ণ 1/12, ঠিক আছে। এটাকে আমি ক্যালকুলেশন করি, এই যে 10 আর 11, 21 থেকে 5 বাদ দিলাম, কত হলো 21 থেকে 5 বাদ দিলে 16, তাহলে এইটুকু আমি 16 পেয়ে গেলাম, তাহলে এইখানে আমি কি পাচ্ছি, এখানে 4/3 প্লাস 1/4 মাইনাস 1/12, তাই তো 12। তাহলে এইটুকু আমি এবার ক্যালকুলেশন করবো, এখানে 12 লসাগু,
এখানে 4 4 16, এটা 3 মাইনাস 1, তাহলে 16 আর 3 19, 19 থেকে 1 বাদ দিলাম কত হলো 18, 18/12কে আমি কেটে কুটে লিখতে পারি 3/2 মানে 1/2। তাহলে দেখো আমি এখানে পেয়েছি 16 আর এখানে 1/2, তাহলে আমি এটাকে কিভাবে কম্বাইন করব, কিভাবে একসাথে লিখবো? এই 16 আর এই 1 এটা অলরেডি তো আমার যোগ হয়েই আছে, তাহলে এখানে আমি এই দুটোকে একসাথে লিখতে পারি 17/1/2, এই দুটো সাইডে যোগ হয়ে যাচ্ছে, যেহেতু সামনে মাইনাস নেই, মাইনাস থাকলে কিন্তু তখন আলাদা, এটা যদি মাইনাস থাকতো আমি একবার দেখিয়ে দিই, এটা যদি মাইনাস থাকতো তখন কি করতাম 16 থেকে আমার 1 বাদ চলে যাচ্ছে এখানে, তাহলে 15 থাকতো, তাহলে 15 থেকে এবার 15 মাইনাস 1/2 থাকতো, 15 মাইনাস 1/2, সেখান থেকে আবার 1/2 বাদ দিতে হতো, কারণ এই মাইনাসটাকে তো সরাতে হবে, এই মাইনাসটাকে আমার সরাতে হবে, তাহলে এটা আমার হতো 14/1/2, এটা কি করলাম 15কে 14 + 1 মাইনাস হাফ করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আসি ভগ্নাংশের গুণ, যোগ বিয়োগ সরল হয়ে গেল, এবার আসি ভগ্নাংশের গুণ। আচ্ছা, ভগ্নাংশের গুণ আমি একদম একটা স্টেপে বলে দিচ্ছি, ভাগ আর গুণ, যেহেতু ভাগ আর গুণ একই তাই আমি ভাগটাই বলছি, তোমার গুণটা এখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, এরকম একটা অঙ্ক আছে, ঠিক আছে, তাহলে এইটাকে প্রথমে আমি এবার ভগ্নাংশের গুণ আর ভাগের ক্ষেত্রে আমাকে ভাঙতে হবে। 5 × 80 আর 4 84/5 ভাগ 6 × 10 = 60 63/10, এবার 84/5, এবার ভাগটা যখন গুণ হয়, এটা তোমরা সবাই জানো যে ভাগটা যখন গুণ হবে তখন কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে ভাগটা গুণ হলে ভগ্নাংশটা উল্টে গেল। ঠিক আছে, তাহলে 5 × 2 = 10, 7 × 9 = 63, 7 × 12 = 84, 3 × 3 = 9, 3 × 4 = 12 মানে 4 × 2 = 8, ও সরি 8 আর এখানে 3 আছে না, 2/2/3। ক্লিয়ার? চলো পরের টাইপে যাই। আচ্ছা, পরের টাইপগুলো এবার আসছি, ভগ্নাংশ হয়ে গেলে এবার হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন। ঠিক আছে, চলো শুরু করি। এক্ষেত্রেও যোগ বিয়োগ গুণ ভাগ কিছু আছে, তোমাদের একটা অঙ্ক পরীক্ষায় খুব দেয় দশমিক ভগ্নাংশে 0.4 0.004 0.004 0.0004। ঠিক আছে, এই অঙ্কটা অনেক পরীক্ষায় এসেছে, এটা 4-এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, তাহলে আমি এটা দিয়ে দেখাই। তাহলে দেখো, দশমিক ভগ্নাংশ করার আগে সাইডে যোগ করার থেকে, দশমিক ভগ্নাংশে যোগ করার সময় বা দশমিকের যোগ করার সময় সাইডে যোগ করা থেকে সবসময় নিচে নিচে লিখে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 আছে, 4 এবার সঠিক স্থানে বসাতে হবে, 4-এর পরে কিছু নেই মানে 4-এর পরেই দশমিক আছে। দশমিকের পরে কোনো সংখ্যা বা 0 থাকলে আমরা সেই সংখ্যাটাকে লিখবো না, মানে দশমিকটা লিখবো না বা শূন্যটা তুলে দেবো। তাহলে এখানে যে 0.4, তাহলে এটাকে সাজিয়ে 0.4 লিখলাম। দশমিকের জায়গায় বসছে, ভালো করে লক্ষ্য করবা, এখানে আবার দশমিকের জায়গায় বসছে, আবার দশমিকের পরে যেমন সংখ্যা তেমন, আবার দশমিকের জায়গায় বসলো 0.004, তারপর এটা 0.0004, তাহলে যেগুলো ফাঁকা আছে সেগুলো সব 0 বসাতে যাব। ঠিক আছে, এবার সিম্পল আমি সাজানো হয়ে গেছে, এবার আমি সিম্পল যোগ করে দেবো, 4 4 4 4 4 4.444 অ্যান্সার। ক্লিয়ার? চলো, এটা খুবই ইজি ছিল। এবার আমি বিয়োগটাও একই রকম, বিয়োগটার বললাম না। এবার আসছি গুণ, দশমিকের গুণ। গুণটাও তোমরা অনেকেই জানো, তা আমি একটা দেখাচ্ছি। 1.234 × 1.52, এই একটা গুণ দিয়েছে। দশমিক ভগ্নাংশের গুণ করার সময় সবসময় দশমিক ছাড়া আগে সংখ্যাটিকে গুণ করে নেবে। দশমিক ছাড়া বলতে 1234 × 152, দশমিক ছাড়া সংখ্যাটিকে আমি গুণ করে নিলাম। ক্লিয়ার? তাহলে গুণ করলে 4 × 2 = 8, 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 × 1 = 2, 5 × 4 = 20, 5 × 4 = 20, 0 হাতে 2, 3 × 5 = 15, দিয়ে 17 হাতে 1, 5 × 2 = 10, আর 1 = 11 হাতে 1, 5 × 1 = 5, আর 1 = 6, 4 3 2 1।
8 6 7 4 11 4 15 5 6 7 8 তাহলে কি পাচ্ছি 187568 ঠিক আছে। তাহলে এবার আমি সংখ্যাটা লিখে দিলাম 187568। এবার দেখো দশমিক এখানে কত ঘর পড়ে আছে 2 ঘর, আর এখানে কত ঘর পড়ে আছে 3 ঘর, ঠিক আছে। দশমিক কাউন্ট করতে আসে পিছন দিক থেকে 1 ঘর 2 ঘর 1 2 3, তাই টোটাল আমার কত ঘর হলো, এখানে 2 ঘর এখানে 3 ঘর, টোটাল আমার 5 ঘর। তাহলে পিছন দিক থেকে আমি 5 ঘর দশমিক সরাতে যাবে 1 2 3 4 5, তাহলে এইখানে আমার দশমিক বসবে। ক্লিয়ার? আচ্ছা এটা গেল গুণ, এটাও আমি একটা দিয়ে ছেড়ে দিচ্ছি। তারপর আছে ভাগ। আচ্ছা দশমিকের ভাগ এখন একটা দিয়ে ছেড়ে দিচ্ছি। সুবীর দাসের চ্যাপ্টারে যে ভগ্নাংশের যে চ্যাপ্টারটা আছে ওটা যখন আমি সলিউশন করাবো ওটাই প্রচুর অঙ্ক আছে, তখন আমরা আরও বিষয়টা বেশ ভালোভাবে ক্লিয়ার হতে হতে যাবে, ঠিক আছে। এবার এটা ভাগ করতে বলেছে, কি করে ভাগ করব? সব সময় দশমিক ছাড়া সংখ্যাটিকে ভাগ করব। যেমন গুণ করার সময় যেমন দশমিক ছাড়া সংখ্যাটিকে গুণ করছি, ভাগটাও দশমিক ছাড়া সংখ্যাটিকে ভাগ করব। কেমন? দশমিক ছাড়া সংখ্যাটিকে ভাগ করো 158 76, ঠিক আছে। তাহলে 12 একে 12 3 38, 12 একে 12 3 38, 3 12 36, 2 27, 12 দুগুণে 24, 3 36, মিলে গেছে 36, তার মানে 13 23 হলো। মানে এইটাকে আমি ভাগ করে 13 23 পেলাম। তাহলে এখানে আমি 13 23 লিখে দেবো। আমি ভাগ করে কত পেলাম 13 23, তাহলে আমি এখানে লিখে দেবো 13 23 লিখে দিলাম। এবার কত ঘর পরে দশমিক ছিল 2 ঘর, তেমনই আমি এখানে 2 ঘর পরে দশমিক বসিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট আসছি আবৃত দশমিক। খুব ইম্পর্টেন্ট আবৃত দশমিক চ্যাপ্টারটি। আবৃত দশমিক চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় আবৃত দশমিক দিয়ে একটা সরল থাকে সবসময়, ঠিক আছে। চলো আবৃত দশমিক চ্যাপ্টারটি আমি করাই। আবৃত দশমিক। আচ্ছা আবৃত দশমিক কাকে বলবো দেখি। 1/3 এটাকে আমি ভাগ করছি। 1/3কে যদি আমি ভাগ করি, এখানে 10 0.33 1 10 0.33 1 10 0.33 এরকম 0.3333 এসেই যাবে, ঠিক আছে। তাহলে আমার কি হয়েছে, বারবার একটা সংখ্যা আমার কি হয়ে যাচ্ছে রিপিট হচ্ছে, ঠিক আছে। একটা সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে একটা সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 0.3 বার, মাথায় একটা বার দিয়ে। এইটা ইন্ডিকেট করছে যে এরকম 3 আমার পরপর এসেই যাবে, ঠিক আছে। আবৃত দশমিক মোট 3-4 ধরনের আবৃত দশমিক থাকতে পারে। কেমন? যেমন 2/11 এটাকে ভেঙে দেখবে 0.18 রিপিট করবে, 0.18 0.18 0.18 এইভাবে চলতেই থাকবে, তোমরা ভাগ করলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি, এখানে কি হয়েছে 1 আর 8 দুটো রিপিট করছে, তার মানে এটাকে আমি লিখতে পারি 0.18 বার। ক্লিয়ার? নেক্সট আরেক রকম থাকতে পারে 16/13। আচ্ছা তার আগে এটা মিশ্র হয়ে গেল, তার আগে আরেকটা থাকতে পারে 1/60। এটাকে আমি লিখলে লেগে যাবে 0.1016, এরকম 6 6 6 6 6 এসেই যাবে, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, এখানে আমার 0 1 পর্যন্ত ঠিক আছে, তারপরে শুধু 6 এসে যাচ্ছে, তার মানে আমার রিপিট করছে কি অনলি 6টা। তাহলে আমি এখানে কি বসাবো, 0 পয়েন্ট যেটা রিপিট করছে 6-এর মাথায় পৌনঃপুনিক, যেটা থেকে যেটা বা যে সংখ্যাটা রিপিট করছে সেই সংখ্যাটাই পৌনঃপুনিক হবে। এবার দেখা গেল অনেক সংখ্যা পাবো যেটা এখান থেকে শুরু হয়ে এখানে পর্যন্ত, তখন এখান থেকে এখানে এইটার মাথায় বার, এটার মাথায় বার, বা পুরোটার মাথায় বার, মানে ওই সংখ্যাগুলোই বারবার রিপিট করছে, ওটাই আবৃত দশমিক ইন্ডিকেট করে। আরেকটা দেখি 16/13, এটাকে আমি ভাগ করলে 0.23769, মানে 2 থেকে 9, মানে এই পুরো সংখ্যাটা রিপিট করবে।
তাহলে কী হচ্ছে দেখো, এখানে 2 থেকে শুরু হয়ে 9, এরপরে আবার আসবে 230769, এরকম এসেই যাবে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 1.230769, এরকম। ক্লিয়ার? এই গেল আবৃত দশমিক বসানো। এবার এইটা যদি থাকে, আমি এইটা থেকে এইখানে বুঝে নিলাম, কিন্তু যদি দেখা গেলো অঙ্কে এইটা দেওয়া আছে, তখন আমি কি করে বার করব? দেখি তখন কি করে বার করা যায়। এবার হচ্ছে আবৃত দশমিক তুলবো কীভাবে, দশমিকটা তুলবো কীভাবে। আচ্ছা, দেখা গেল কোনো একটা অঙ্ক আছে 0.3 বার, এই অঙ্কটা আমি দেখিয়েছিলাম যে 1/3কে ভেঙে 0.3 বার এসেছিলো। তাহলে আমি উল্টোটা দেখব, এখান থেকে এইটা কি করে আসে। ঠিক আছে, যখন এরকম আবৃত দশমিক থাকবে, প্রথমে যদি দশমিকের এদিকে কোনো সংখ্যা থাকে তখন সেটা পরে দেখছি, যদি কোনো সংখ্যা না থাকে, অনলি 0 থাকে, দশমিক ছাড়া আগে সংখ্যাটি লিখে নেবো। দশমিক ছাড়া সংখ্যাটি লিখলে কত হচ্ছে আমার? 3 হলো। এবার যে কটার মাথায় আবৃত দশমিক আছে সে কটা 9, এখানে কটার মাথায় আছে? একটা, তাহলে একটা 9। ক্লিয়ার? তাহলে এটা কাটাকুটি করলে 1/3। তাহলে আমি দেখতে পাচ্ছি 1/3কে আবৃত দশমিকে ভেঙে 0.3 বার চলে এসেছে। তেমনই 0.3 বারকে তুলেও আমি 1/3 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আর একটা দেখি, এরকম আছে 0.162 বার, 0.162 বার। তখন সেক্ষেত্রে কি আসবে? তাহলে আমি কি বললাম, দশমিক ছাড়া আগে সংখ্যাটা তুলে নেবো, তাই দশমিক ছাড়া লিখে নেবো, দশমিক ছাড়া সংখ্যাটা লিখে নিলাম বাই এখানে কটা সংখ্যা আছে, কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক, মানে আবৃত দশমিক আছে কটায়? 3টেই, তার মানে এখানে 3টে বসলো। ক্লিয়ার? তেমন এবার কাটাকুটি যদি যায়, 6 2 8 1 9 কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি গেলে কাটাকুটি পড়বে, সেটা তোমাদের চয়েস, যে অপশান যেভাবে থাকবে সেভাবে করতে হবে। ঠিক আছে? আর একটা টাইপ দেখায় আমি, এটা গেল দুটো টাইপ। আর একটা টাইপ থাকবে, এরকম থাকতে পারে, আমি আবৃত দশমিক বসানো আমি 4টে টাইপ দেখিয়েছি, তাই তোলাও তো আমার 4টেই আসবে। তাহলে দেখি 0.23 বার এরকম আছে। তাহলে দেখো এইখানে আমার একটু কী হয়েছে, আবৃত দশমিকটা এক ঘর পরে শুরু হয়েছে, কোনো ভয় খাওয়ার কারণ নেই, একই রুলস। দশমিক ছাড়া আমি কি করব, সংখ্যাটা লিখে নেব। তাই দশমিক ছাড়া সংখ্যাটা আমি লিখে নিলাম, লিখে নিয়ে কটার মাথায় পৌনঃপুনিক? একটা। আর দশমিকের পরে যে কটা সংখ্যা আমার ফাঁকা আছে, মানে আবৃত দশমিক নেই এমন সংখ্যা কটা আছে? একটা সংখ্যা আছে, শুধু 2, সেটার জন্য একটা 0, একটা সংখ্যা থাকলে একটা 0, 10টা থাকলে 10টা 0, যে কটা সংখ্যা থাকবে সে কটা 0। মাইনাস ওপরে দশমিক বাদে সেই সংখ্যাটার যা ভ্যালু আছে সেটা বিয়োগ হবে। 2 আছে 2, দেখা গেল এটা আমি করে দিই আগে, 21/90, এটাই কাটাকুটি যাচ্ছে, 3 7 21, 3 3 7/30। ক্লিয়ার? দেখা গেলো কোনো ক্ষেত্রে এরকম আসলো 0.21226, তারপরে দেখা গেলো 346, এইটা দেখা গেলো রিপিট আসছে, এরকম তো হতে পারে না। আমি এখান থেকে বলি 4321, এই সংখ্যাটা রিপিট আসছে, 4321 এই সংখ্যাটা রিপিট আসছে। তখন কি করব? তখন আমার কি কিছু করার নেই, দশমিক ছাড়া আগে সংখ্যাটা লিখে দেবো, লিখে দিলাম। তারপর কটার মাথায় পৌনঃপুনিক আছে? 1 2 3 4, 4টের মাথায় পৌনঃপুনিক আছে, মানে 4টে 9। আর কটা ফাঁকা আছে? 1 2 3টে ফাঁকা আছে, 3টে 0। মাইনাস আমি কি বলেছি, যে দশমিকের পরে যে সংখ্যাটা ফাঁকা আছে সেটা টোটাল ভ্যালুটা বসাবো, নাকি আমি এই দিক থেকে কাউন্ট করবো? আমি এই দিক থেকে টোটাল ভ্যালুটা বসাবো, 212 মাইনাস করে দেবো, যেটা হবে সেটা অ্যান্সার। ক্লিয়ার? আর একটা টাইপ পড়ে আছে, সেটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক হলে কি হবে, মানে যেগুলো দশমিকের আগে সংখ্যা থাকবে সেক্ষেত্রে কি হবে? 15.2273 এইটার মাথায় বার আছে, 15.2273 এটার মাথায় বার আছে। ঠিক আছে, চলো দেখি। এখানে আগে কি বললাম, দশমিক ছাড়া, কিন্তু দশমিক ছাড়া সংখ্যাটা লিখবো, কিন্তু কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে দশমিকের এদিকে কোনো সংখ্যা নেই, কিন্তু এক্ষেত্রে সংখ্যা আছে, সেক্ষেত্রে ভয় খাওয়ার কিছু নেই। তাহলে আমি কি লিখলাম, এখানে 15 পূর্ণ করে দিলাম, এবার যা রুলস তাই, 15 জাস্ট আমি পূর্ণ করে দিলাম, এবার যা রুলস আমার সেম রুলস। ঠিক আছে, তাহলে এবার রুলস কি, 22 73 যে দশমিক ছাড়া যে সংখ্যাটা লিখে নিলাম, মাইনাস
আর এবার আছে কটা দশমিক, তিনটে দশমিক আছে, তিনটে 9 বসালাম, একটা ফাঁকা আছে 0, এবার কত ফাঁকা আছে 2। তাহলে এটা আমি কত হচ্ছে 15 পূর্ণ 2271 বাই এটা হয়েছে। তাহলে এটাই থাকবে, এটাই থাকবে। এবার যদি ক্যালকুলেটর কাটাকুটি যায় আমি কাটাকুটি করবো, কাটাকুটি না গেলে করবো না। ক্লিয়ার? তাহলে এই থাকলে এই কটা হচ্ছে আপডেট দশমিক সংখ্যা বা তোলার নিয়ম। ঠিক আছে, এবার আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে সরল। আপডেট দশমিকের সরল থাকলে আমরা কি করব? সরল থাকলে কি করব? এই পর্যন্ত আমরা ভগ্নাংশের ম্যাক্সিমাম জিনিস কভার করে দিয়েছি, দিয়ে দশমিক ভগ্নাংশে ঢুকেছি। দশমিক ভগ্নাংশের মধ্যে আপডেট দশমিক আমাদের শেষ, শুধু বাকি থাকবে ভগ্নাংশের মধ্যে দুটো টাইপের অঙ্ক, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেব, যেটা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে ওই অঙ্কগুলো আসেই। এবার সেই ভিডিওটি যাতে সঠিক মতো পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে? হ্যাঁ, যারা নতুন আছো তাদেরকে কী করতে হবে? তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখতে হবে। এবং যারা আমাদের চ্যানেলের সাথে এখনও জোড়েনি, তোমাদের বন্ধুরা যারা আছে তাদের সাথে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তারাও আমাদের সাথে জুড়তে পারে এবং তারাও এই ধরনের অঙ্ক ট্রিক্স করতে পারে। ঠিক আছে, চলো একটা টাইপে আছে করে বলেছে 0.3467 মতোই বার প্লাস 0.1333 মতোই পার। ঠিক আছে, এবার এই আছে কোশ্চেন্স। অপশানগুলো লিখে দিই। অপশান আছে 0.48, 0.4801, 01 মাথায় বার, 0.48 বার, 0.488 মাথায় বার। ক্লিয়ার? তাহলে এবার আমি এটা দেখি এখান থেকে দেখি এই সংখ্যাটা আমি কীভাবে লিখতে পারি। দশমিক ছাড়াকে বললাম সংখ্যাটা লিখে নিতে, -34, তাই তো, বাই এখানে 900 প্লাস 1333 -13 বাই 9900 হয়েছে। 4 আর 3 7, 3 আর 3 6, 3433 বাই 9900 যোগ এখানে 1320 যোগ 9900। এবার দেখো নিচেটা আমার সেমই আছে, তাহলে ওপরেগুলো আমার যোগ হয়ে যাবে। 9900 3574, তাহলে 4753 এটা আমি পেলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি অপশানে আমার মিলছে না, তাহলে কি অঙ্কে আমি ভুল করলাম? অপশানে তো আমার মিলছে না। এবার কি করব? উপরে অপশান দেখো সব পৌনঃপুনিক আছে, তাহলে এবার আমি অপশানে টেস্ট করব। এটাই পৌনঃপুনিক নেই মানে 0.48, এটা 0.48। যদি আমি আগে পৌনঃপুনিকগুলো দেখে নিই, তারপরে আমি 0.48টা দেখবো। আমি এইখান থেকে দেখা শুরু করি। এটা দেখো 0. এবার আমি অপশান টেস্ট মারবো, 0.48 বার আছে। তাহলে এটাকে যদি আমি পৌনঃপুনিক তুলি 48 - 4 বাই 90, তাহলে আমার দেখো এখানে আমার 9900 আছে, 9900 আসছে। তাহলে এটা 44/90 আসছে, নিশ্চয়ই এটা মিলছে না, তাহলে এটা বাদ। ঠিক আছে, নেক্সট অপশান কত আছে? 0.48 মাথায় বার, তাহলে 48/99, এটাও আমার সাথে মিলছে না, তাহলে এটাও আমার বাদ। পরেরটা আসি 4801, 01 মাথায় বার, তাহলে 4801 - 48 বাই 9900, 8 আর 3 11, 5 আর 5 10, 47 বাই। তাহলে দেখো এইটার সাথে এটা আমার মিলে গেছে, তার মানে উত্তর কত? এইটা। ঠিক আছে, এটা কিন্তু দেখেই করা যেত। এখানে নিচেই 9900 আছে, মানে দশমিকের পরে অবশ্যই 4 ঘর সংখ্যা থাকতে হবে। দশমিকের পরে এখানে 4 ঘর সংখ্যা কোনোটাই নেই, শুধুমাত্র এটাই আছে, তাহলে এটাই উত্তর হতো। তাহলে প্রথম অপশান টেস্ট আমি এটা দেখবো, এটাই উত্তর হতো, মানে এটাই বসিয়ে দেবো না, মানে এই অপশানটা আমি দেখে হয়ে গেল, তারপরে অ্যান্সার করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। নেক্সট চ্যাপ্টারে ভগ্নাংশের আর একটা কিছু টাইপের অঙ্ক আছে, সেই ম্যাথগুলো আমরা দেখব। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যারা আমাদের চ্যানেল আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের চাকরির পরীক্ষার বিভিন্ন অঙ্কের সম্বন্ধে জানার জন্য বা বিভিন্ন টাইপের শেখার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে গভীরভাবে ধন্যবাদ এবং
তোমরা যতটা পারো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও আমাদের সাথে জুড়তে পারে। ততক্ষণের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।